নমস্কার, আমি তরুণ ঘোষ। আমি গতকালকে বলেছিলাম ঘন্টা বাজার সময় হয়ে গেছে। এবার ঘন্টা বেজে গেল, শুনতে পাচ্ছেন তো? এই ঘন্টার আওয়াজ কিন্তু আরো প্রকট হবে। এখন তো পণ্য রপ্তানি বন্ধ হয়েছে, নিশ্চয়ই এতক্ষণে সব খবর পেয়ে গেছেন। আপনার বর্ডারগুলোতে সমস্ত সিল করা হয়ে গেছে। বর্ডার দিয়ে আর কোনো পণ্য ভারতবর্ষ থেকে ঢুকবে না। শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ বিজেপি সমস্ত রাজ্য সরকারকে চিঠি দিয়ে আবেদন করেছে তারা যেন বাংলাদেশে কোনো রকম পণ্য না পাঠায়। বিজেপি পাঠিয়েছে, কেন্দ্র সরকার কিন্তু পাঠায়নি। এটা বিজেপি দল পাঠিয়েছে। কারণ হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে সেটা ভারতবর্ষের সবাই জেনে গিয়েছে। এখন জেনে যাওয়ার পর কম বেশি সর্বত্র একটা রিয়াকশন শুরু হয়েছে। কিছু কিছু বাংলাদেশি মিডিয়া দুরকম আছে। কিছু কিছু বাংলাদেশি মিডিয়া রটিয়ে বেড়াচ্ছে যে এটা ধাক্কাটা ভারতবর্ষে এসে পড়েছে এবং ভারতবর্ষে হিন্দু মুসলিম একটা অনৈক্য দেখা যাচ্ছে এবং একটা দাঙ্গা পরিস্থিতি হচ্ছে। একেবারেই বাজে কথা। ভারতবর্ষে হিন্দু মুসলিম সবাই এই ঘটনার একেবারে সমস্বরে নিন্দা করেছে। সবাই, আসাদউদ্দিন ওয়েসি পর্যন্ত এই ঘটনা চূড়ান্ত নিন্দা করেছেন। আজম খান নিন্দা করেছেন। এরা যদি নিন্দা করে থাকে তাহলে আপামর মুসলিম জনগণ যারা আছে, যাদের নেতা এরা দুজন, আজম খান এবং আসাদউদ্দিন ওয়েসি, তাদের নেতারা যখন বলেছেন তখন আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে ভারতবর্ষে অন্তত হিন্দু মুসলমান নিয়ে আমাদের আগে কখনো গন্ডগোল হয়নি। ছুটকার দেখুন, সংসারে থাকলে একটা দুটো বাসনে এদিক ওদিক শব্দ হয়, তা আমাদের এখানেও হয়, সব জায়গায় সব দেশেই হয়। কিন্তু যেটা রটানো হচ্ছে বাংলাদেশ মিডিয়াতে সেটা সর্বৈব মানে ভুল। দ্বিতীয়, কিছু কিছু বাংলাদেশি দায়িত্ববান যারা সাংবাদিকতা করেন এবং ভালো দায়িত্ববান ইউটিউবার, তারা কিন্তু সম্পর্ক স্বাভাবিক করার জন্য দু দেশের কাছেই আহ্বান জানাচ্ছেন। ভালো কাজ করছেন তারা। নিশ্চয়ই এটা স্বাভাবিক হোক, সেটা আমরাও চাই। কিন্তু যে পরিস্থিতির মধ্যে দিয়ে ভারতবর্ষ যাচ্ছে আর বাংলাদেশের হিন্দুরা যাচ্ছে, ভারতবর্ষ কিন্তু খুব পেশেন্স দেখিয়েছে। বহুদিন ধরে অনুরোধ উপরোধ করে 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 মালপত্র পাঠিয়ে মন জয় করার কিন্তু বহু চেষ্টা করেছে। আপনারা অনুরোধ করেছেন, আপনাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি আমাদের বিনয় বার্মাকে অনুরোধ করেছেন যে মালপত্র পাঠানো বন্ধ করবেন না। আমরা কিন্তু মালপত্র পাঠিয়ে গিয়েছি। এলসি না থাকা সত্ত্বেও আমরা পাঠিয়ে গিয়েছি, কিছু অনুদান হিসেবেও দিয়েছি। আপনারা কতটুকু খবর পেয়েছেন না পেয়েছেন আমি বলতে পারবো না। তো তা সত্ত্বেও যখন আমরা দেখলাম যে ভারতবর্ষ যখন দেখলো যে এদের মন গলানো যাবে না, এরা ওই কুত্তার লেজ, ও 1000 বছর মাটির নিচে পাইপে রেখে দাও, ও ভেগাই বেরোবে। তো ভারতবর্ষ এখন আশা ছেড়ে দিয়েছে। পাকিস্তানের ক্ষেত্রে যে জিনিসটা হয়েছিল বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু একেবারে প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে সারা বিশ্ব থেকে। পাকিস্তানের ক্ষেত্রে কি হয়েছিল, ভারতবর্ষ মার খেতে 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 দেয়ালে পিঠ ঠেকে গেছিল। পিঠ ঠেকে যাওয়ার পর তারপর একটা সার্জিক্যাল স্ট্রাইক হলো, তারপরে আর দুটো ঘটনা ঘটলো। ঘটার পর পাকিস্তান কিন্তু ঠান্ডা হলো। তারপর আননোন গানম্যান কে একটা লাহোর ফাহোর করাচি ইসলামাবাদ ঘুরে ঘুরে সে পটাপট সমস্ত সন্ত্রাসীদের মারতে শুরু করলো। ওরা বললো র করেছে, ভারতবর্ষ বললো র এইসব কাজকর্ম করে না। তো যাই হোক, তখনও যেমন সমস্ত বিশ্ব পাকিস্তানের সাইড আর কেউ যায়নি, সব ভারতবর্ষকে সমর্থন করেছিল। এবারেও কিন্তু ভারতবর্ষের বিভিন্ন মিডিয়ায় প্রকাশ পাচ্ছে, সে অস্ট্রেলিয়া, জার্মানি, ইউরোপ থেকে আরম্ভ করে আপনার এশিয়ান কান্ট্রিগুলো, এমনকি চীন, তাদের গ্লোবাল টাইমসেও এখন চৈনিক ভাষায় যেটা অনুবাদ করে টিভিতে বলছে, সেটা টিভি থেকে তো আমি আর নিতে পারছি না।
তারা বলছে যে চীনও বলেছে যে এইটা একটা জাতিগত একটা দাঙ্গা সৃষ্টি করা হচ্ছে, এটা একেবারেই কাম্য নয়। ভারতবর্ষ এর উচিত শিক্ষা দেওয়া ভারতবর্ষের উচিত, অন্তত চীন হলে তাই করত। তো সবাই একে একে সবাই কিন্তু বাংলাদেশের বিপক্ষে চলে গিয়েছে এবং সবাই ভারতবর্ষের সপক্ষে এসে দাঁড়িয়েছে। ভারতবর্ষ কখনোই চায়নি যে মানুষকে অভুক্ত রেখে দাও। আমি বারবার আপনাদের বলেছিলাম যে ভারতবর্ষ কিন্তু মালটা পাঠিয়ে যাচ্ছে শুধু হিন্দুদের মুখ চেয়ে এবং পরিস্থিতি যাতে ঠান্ডা হয় তার জন্য ব্যবস্থা, মানে যাতে অন্তত একটা মানে কার্যকর ব্যবস্থা হয় তার আশাতে। কিন্তু যখন দেখা গেল যে এরা খাওয়া দাওয়া করছে, পেট পুরে খেয়ে দিয়ে এরা হিন্দুদেরই ঠেঙাচ্ছে, একেবারে হিন্দুদের মেরে পাট করে দিচ্ছে। কতজন হিন্দু যে মারা গিয়েছেন এর পর্যন্ত, কত ঘর বাড়ি জ্বলেছে তার কোনো হিসেব তো নেই, আমরা এপারে বসে পাবো না। আর সরকার সেই হিসেব গত 4 মাসে কি হয়েছে কখনোই দেবে না। তবে আমরা আশঙ্কা করছি কয়েক হাজার হিন্দু মারা গিয়েছেন এবং কয়েক লাখ বাড়ি অন্তত পুড়েছে, সম্পত্তি ধ্বংস হয়েছে, কয়েক কোটি টাকা লুটপাট হয়েছে, কয়েক কোটি টাকা জমি দখল হয়েছে, বাড়ি দখল হয়ে গেছে, ভয় দেখিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। অনেক ঘটনা, শয়ে শয়ে হাজারে হাজারে ঘটনা ঘটেছে, কোনো FIR পর্যন্ত নেওয়া হয়নি। এখন যখন একেবারে জল যখন নাকের ওপরে উঠে গিয়েছে তখন কিন্তু একেবারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এইবারেতে আপনারা বলতে পারবেন না যে ভারতবর্ষ অন্যায় করে, তারপরেও শিক্ষা নেয়নি। তারপরেও আজকে দেখলাম হাসনাত আব্দুল্লাহ এখনো গরম গরম ভাষণ ছাড়ছে। আরো একজন টিভিতে ডিবেট করছে, আরে শুভেন্দু অধিকারী কে? শুভেন্দু অধিকারী কি ইসকন থেকে নাকি বার করতে এরা খবর টবর পায় আমি জানি না, এরা নিজেদের মন গড়া খবর সমস্ত মানে বলে দেয়। টিভিতে কোনো ট্যাক্স লাগে না, মুখে যা পারলো বলে দিল। তা আপনি যে শুভেন্দু অধিকারী সম্পর্কে জানতে চান, একেবারে পশ্চিমবঙ্গে একবার আসবেন, এসে নিজের পরিচয়টা দেবেন, দেখবেন আপনাকে কেউ মারধর করবে না। শুভেন্দু অধিকারীর পরিচয়টা আপনাকে ভালো করে বুঝিয়ে দেবে, যিনি এত বড় বড় গরম গরম ভাষণ ছাড়ছিলেন। এদিকে মোহাম্মদ ইউনুস তিনি তো নরম হওয়ার নাম করছেন না। তিনি কালকে যে ভারতবর্ষ যে প্রতিবাদ পত্রটা পাঠিয়েছিল তার উল্টো তিনি একটা প্রতিবাদ পত্র পাঠিয়ে দিয়েছেন। এটা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার, সেখানে যেন ভারত নাক না গলায়। ঠিক আছে, তা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার বাংলাদেশ আভ্যন্তরীণ ভাবে ঠিক করে নিক। খাদ্য সরবরাহ থেকে বিদ্যুৎ সরবরাহ, জল সরবরাহ সমস্ত ঠিক করে নিক। আমাদের দেশ থেকে তো আর কিছু যাবে না। এ তো গেল হচ্ছে শুধু পণ্য সরবরাহ। এবার আমি দর্শক কিন্তু একটা করে দেখুন, আমি যা বলেছি কিন্তু সব পরপর মিলে যাচ্ছে, একটা করে মিলে যাচ্ছে। ভবিষ্যতে কি হবে এবার আমি বলে দিচ্ছি। এই যে পণ্য সরবরাহ বন্ধ হলো না, এই যে পাকিস্তানে একবার বন্ধ হয়ে গেছিল 2019 সালে, ইমরান খান খুব তেড়ে মেরে একেবারে আম ট্রেড নেই করেঙ্গে, যেন ওরা ট্রেড না করলে পরে ভারতের বিরাট ক্ষতি হয়ে যাবে। তো এরকম পাকিস্তান আর পণ্য এখন পায়ে পড়ছে, সে কিন্তু পণ্য রপ্তানি চালু আর হচ্ছে না। এই যে বাংলাদেশের সঙ্গে বরাবরের দরজাটা বন্ধ হয়ে গেল না, এটা বরাবরের জন্য বন্ধ হয়ে গেল। অন্তত বাংলাদেশ সরকার কোনো স্বাভাবিক অবস্থায় না ফিরলে পরে ভারত থেকে বারংবার আর্জি জানানোর আগে কোনো রকম পণ্য কিন্তু আর পাবে না। এবার বাকি রইল ইলেকট্রিসিটি। মারার অনেক রাস্তা রয়েছে, এবার আর একটা রাস্তা হচ্ছে, প্রথমে পাসপোর্ট বন্ধ হলো, এবার খাবার বন্ধ হলো, এবার ইলেকট্রিসিটি বন্ধ হবে। 2-10 বিলিয়ন যাবে, 800 মিলিয়ন তো যাবে, ওটুকু আদানি ওটুকু সহ্য করে নেবে। 800 মিলিয়ন গেলে আদানি কেউ যায় আসে না। তো এখানে আরো অনেক প্রজেক্ট আছে, সেখান থেকে আদানি সেই টাকা তুলে নেবে। আদানি ধরেই নিয়েছে যে ওই টাকা আমি পাবো না, তাহলে জেনারেশন কস্ট করে আর লাভ নেই, বইয়ে লাভ নেই, ভারত বিদ্যুৎটা ভারতে দিয়ে দাও। 2-1 দিনের মধ্যে হয়তো সেই ব্যবস্থা হয়ে যাবে, দেখবেন অন্ধকারে অর্ধেক দেশ ডুবে গেছে। এইবারে একটা পথ আরো আছে, টাইট মারার অনেক রাস্তা আছে।
ভারত যুদ্ধ করতে যাবে কেন? যুদ্ধের আগেই তো সেনাপতি রাজা সব শেষ হয়ে যাবে। এবার হবে কি, আপনার এয়ার স্পেসটা বন্ধ করে দেওয়া হবে। বাংলাদেশের জন্য ভারতের এয়ার স্পেস বন্ধ হবে। আমি আগাম বলে রাখছি, এটা হয়তো 1 মাস 2 মাস বাদে হবে, কিন্তু এয়ার স্পেসটা বন্ধ হবে। এইবার পুরো বঙ্গোপসাগর ঘুরে আপনাদেরকে যেতে হবে। কোথায় কোথায় যাবেন, কত খরচা পড়বে, এইবার আপনারা বুঝে নেবেন। কত ধানে কত চাল হয়, এইবারে বুঝে নেবেন। এখন আপনারা যদি তারপরে যদি মিষ্টি মিষ্টি কথা বলতে আসেন, ভারত কিন্তু ওই মুখের ওপর দরজা বন্ধ করে দেবে। যেমন পাকিস্তানের ক্ষেত্রে হয়েছে, ঠিক বাংলাদেশের ক্ষেত্রে সেই অবস্থার সৃষ্টি হবে। একটা সুস্থ দেশকে, সুস্থ সম্পর্ককে আপনারা যেভাবে বিষিয়ে তুলেছেন, সেই বেশানোর যে আপনার ফলটা, সেই ফল তো পাপ করলে তো আপনাকে ফল ভুগতেই হবে। আপনারা পাপ করেছেন, সেই পাপ কিন্তু এখনো করে যাচ্ছেন, এখনো করে যাচ্ছেন। হ্যাঁ, যতক্ষণ পেটে দানা পানি আছে ততক্ষণ এই পাপটা করবেন। পেটে দানা পানি যখন বন্ধ হয়ে যাবে, আমি বারবার বলেছি, পেটে দানা পানি যখন বন্ধ হয়ে যাবে, তখন সব ওই জিহাদ ফেয়াদ না, ওই হিন্দু মুসলমান, হিন্দু ঠ্যাঙা অমুক ঠ্যাঙা, তো সব জানলা দিয়ে উড়ে বেরিয়ে যাবে। কারণ ঘরে চাল ডাল থাকবে না। থাকবে না কেন? বাজারে যে দামে পাওয়া যাবে সে দামে কেনার মতো সামর্থ্য সাধারণ মানুষের হবে না। দুর্ভিক্ষ কিন্তু ধীরে 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 পা ফেলছে, ধীরে ধীরে। আমি অনেক আগে একটা করেছিলাম, ভিডিও করেছিলাম, দুর্ভিক্ষের পদধ্বনি শুনতে পাচ্ছেন কি? পিছনে একটু করে রোল ডাউন করে দেখে নেবেন, আমি কিন্তু করেছিলাম। তা এখন সেই দুর্ভিক্ষের দিকে আস্তে আস্তে যাবে। আমার কষ্ট কোথায়? আমি বরাবরই বলি, আমার কষ্ট হচ্ছে শিশু, বৃদ্ধ এবং মহিলা। তারা তো নিরপরাধ, তারা তো এর মধ্যে নেই, তারা একেবারেই এর মধ্যে নেই। তারা সাথে পাশে থাকেন না। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, এরা প্রথম মারা পড়বে। সঙ্গে হিন্দুদেরও কষ্ট হবে, ভারত জানে। কি করা যাবে? কিছু কিছু কাজের না কোল্যাটারাল ড্যামেজ থাকে। এটা হচ্ছে কোল্যাটারাল ড্যামেজ। হয়তো আপনাদের কষ্ট হবে, আপনারা সেই কষ্ট সহ্য করুন। আর তারপরে তো বাকি যে কাজটুকু হিন্দুদের জন্য আছে, আমি সকালে যেটা বলেছিলাম, অত সহজ নয়। কিন্তু এখন যে প্ল্যানিং গুলো হচ্ছে, সেই প্ল্যানিং অনুযায়ী কি কি হবে আমি তো এখন তো আর আপনাকে বলতে পারবো না। তবে আজকে কমান্ড থিয়েটার নিয়ে একটা মিটিং আছে, সেখানে সিডিএস সহ 3 জন আপনার সেনাধ্যক্ষ উপস্থিত থাকবেন। সেখানে কি আলোচনা হবেন, সেখানে আদৌ বাংলাদেশ নিয়ে আলোচনা হবেন কিনা তা আমি জানি না। কারণ এটা প্রধানমন্ত্রীতে উপস্থিত হবে, সেখানে জয়শঙ্করজি থাকবেন, অমিত শাহজি থাকবেন, রাজনাথ সিং থাকবেন এবং আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল তিনিও থাকবেন। এটা থিয়েটার কমান্ড নিয়ে একটা মিটিং আছে। সেখানে কি আলোচনা হবে, থিয়েটার কমান্ড ছাড়াও অন্যান্য আলোচনা হবে কিনা তা আমি বলতে পারবো না। তবে ভবিষ্যৎ যে বাংলাদেশে একেবারে অন্ধকার, সেটা কিন্তু আমি এখন জোর গলায় ঘোষণা করে দিতে পারি যে আপনাদের ভবিষ্যৎ পুরোপুরি অন্ধকারে ডুবে যাবে। আপনার আদানি বিদ্যুৎটা বন্ধ করলে এমনি শহর বিদ্যুৎহীন হবে, আর ভবিষ্যৎ আপনাদের বিদ্যুৎহীন হয়ে গেল আজকে থেকে। এই যে সমস্ত বর্ডারে এই সমস্ত গেরুয়া পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে না, একটা ট্রাক না আপনার দেশ থেকে এদিকে আসবে, যেগুলো গেছে সেগুলো পারাপার হয়েছে, সেগুলো পারাপার হয়ে যাবে। আর নতুন করে না আপনার দেশের একটা ট্রাক এদিকে আসবে, আর না এদেশের কোনো ট্রাক আপনার দেশে যাবে। এমনিই তো ড্রাইভাররা যেতে চায় না, বহুদিন আগে আমি বলেছি ড্রাইভাররা যেতে চাইছে না, আপনার যে অস্থির পরিস্থিতি এখন এই চলল। আর যে জিনিস একবার বন্ধ হয়ে যায় না, সেই জিনিস চালানো কিন্তু আবার নতুন করে মেশিন চালানো কিন্তু অনেক কষ্টসাধ্য। এবার দেখুন আপনারা কতটা কি বুঝতে পারছেন না পারছেন। এখন বলেছি না 1 মাসের মধ্যে আপনারা বুঝতে পারবেন। সেই মাসটা শুরু হলো কিন্তু আজকে থেকে, মাস শুরু হলো। এইবার দেখবেন এই খবরটা যখন রুটে যাবে না, ট্রাক আসছে না, কাল থেকে দেখবেন দ্রব্যমূল্যের দাম বাড়তে শুরু করে দিয়েছে। আর আপনাদের দেশে তো মাফিয়া ভর্তি, তারা মজুদ রেখে দিয়ে এবার দাম হু করে বাড়াতে শুরু করে দেবে, আপনাদের কেনার নাগালের বাইরে চলে যাবে।
আমি তো দেখছি মাছের বাজারে মাছ পড়ে রয়েছে, মাছ কেনার লোক নেই। গরুর মাংস কেটে রেখে দিয়েছে, গরুর মাংস কেনার লোক নেই। পাড়ার মাংস কেনার লোক নেই, কারণ দাম এমন জায়গায় পৌঁছেছে লোকের টাকা নেই। একে তো ব্যাংকে টাকা নেই, তার নিজস্ব টাকা ব্যাংকে পড়ে আছে, ব্যাংক থেকে তুলতে পারছে না। এবার শেষে একটা খবর বলি আপনাদের। শেষ খবরটা হচ্ছে যে আগামী 26শে জানুয়ারি আমাদের প্রজাতন্ত্র দিবসে হয়তো ট্রাম্প বিশেষ অতিথি হয়ে আমাদের দেশে আসতে পারেন। এখন প্রশ্ন একটাই, ট্রাম্পের অফিস থেকে এখনো কিছু কনফার্ম করা হয়নি, কারণ 20 তারিখ উনি গদিতে বসবেন। 20, 22, 23 অব্দি তাকে তো কাজ বুঝে নিতেই সময় লেগে যাবে। তারপরে 3 দিন 4 দিনের উনি ট্যুর নিয়ে তিনি কলকাতার ভারতবর্ষে আসতে পারবেন কিনা সে ব্যাপারে একটু সন্দেহ আছে। যদি উনি ওনার অফিস থেকে যদি কনফার্ম করা হয় বা ট্রাম্প যদি কনফার্ম করে, তাহলে পরে 26শে জানুয়ারি বিশেষ অতিথি হিসেবে মোদিজির পাশে ট্রাম্পকে দেখতে পাবেন। আর ট্রাম্প পেলে তার সঙ্গে আসবেন তুলসী গ্যাওয়ার্ড। এইবার জোড়া ফলা যখন আপনারা ওদিকে ঢুকবে না, তখন দেখবেন তাহি মধুসূদন লাগছে। এখন আমি বলতে পারবো না ট্রাম্প আসবেন কি আসবেন না, কারণ তিনি সময় খুব কম পাচ্ছেন, মাত্র 6 দিন সময় পাচ্ছেন। আমার মনে হয় 6 দিনের মধ্যে সময় করে উনি আসতে পারবেন, আমার মনে হয়। এটা আমার ব্যক্তিগত আমার মতামত। এখন আমেরিকার সিস্টেম আমি জানি না, ট্রাম্প কতটা কি করবেন আমি সেটা বলতে পারবো না। তবে আমার মনে হয় ট্রাম্প আসতে পারবেন না। আর ট্রাম্প যদি না আসতে পারেন, সেক্ষেত্রে ট্রাম্প গদিতে বসার পর মোদি যেমন তার শুভেচ্ছা বার্তা পাঠান, শুভেচ্ছা বার্তাটি পাঠিয়ে তারপরে তিনি হয়তো সশরীরে হয়তো আমেরিকায় উপস্থিত হতে পারেন, অথবা ট্রাম্পকে আমন্ত্রণ জানানো হবে, আপনি আমাদের দেশে প্রথম সফরে আসুন। আর ভারতের সঙ্গে ট্রাম্পের যা সম্পর্ক, আমার মনে হয় ট্রাম্প বিদেশ সফর হয়তো শুরু করবেন ভারতবর্ষকে দিয়েই। রাষ্ট্রপতি হওয়ার পর তার প্রথম বিদেশ সফর হয়তো ভারত দিয়েই শুরু হবে, এটুকু আমরা আন্দাজ করতে পারছি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।